আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা ক্লাস 12 এর 4th সেমিস্টারের স্টুডেন্টস রয়েছে এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে তোমাদের 12 এর 4th সেমিস্টারে যে নলচম্পু এবং ভরতচম্পু দুটো চম্পু কাব্য ছিল, তার মধ্যে আমি কিন্তু এর আগের ভিডিওতে নলচম্পুর যে তোমাদের উচ্ছ্বাস আছে প্রথম থেকে চতুর্থ উচ্ছ্বাস অবধি কিন্তু আমি আলোচনা করেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে বা আজকে এই ক্লাসের মাধ্যমে পঞ্চম উচ্ছ্বাস থেকে সপ্তম উচ্ছ্বাস পর্যন্ত পুরোটা কমপ্লিট করিয়ে দেবো। যারা এর আগের ভিডিওটি দেখে উঠতে পারোনি, অর্থাৎ নলচম্পুর যে তোমাদের গল্পটা রয়েছে সেই গল্পটা আমি কিন্তু ভিডিও আকারে তোমাদের সঙ্গে আলোচনা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো সেই ভিডিওটি যারা এখনো দেখে উঠতে পারোনি তারা কিন্তু সরাসরি আমাদের চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো এবং আমি তোমাদের জন্য কিন্তু এন্ড স্ক্রিনেও কিন্তু সেই ক্লাসটি বা সেই ভিডিওটি দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও গিয়ে দেখে নিতে পারো। তো তোমরা দেখছি অনেকে ভিডিওগুলো দেখছো, কমেন্ট করছো, খুবই ভালো লাগছে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ভিডিওগুলিকে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে আমি একটু মোটিভেট হই, তোমরাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রয়োজনীয় এবং হেল্পফুল ভিডিও অতি অবশ্যই বিনামূল্যে পেয়ে থাকো। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি কিন্তু মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছ এখানে চম্পু লেখা আছে, নলচম্পু ভরতচম্পু। তো নলচম্পুর আমি চতুর্থ উচ্ছ্বাস অব্দি আলোচনা করেছিলাম, আজ পঞ্চম উচ্ছ্বাস থেকে আলোচনা করছি। তো চতুর্থ উচ্ছ্বাসে কি ছিল একটু আমি বলে দিচ্ছি। তারপর মহাধুমধাম করে রাজা নলের কিন্তু রাজ্যাভিষেক হয়ে গেল, অর্থাৎ রাজ সিংহাসনে রাজা নলকে রাজা হিসাবে প্রতিষ্ঠিত করা হলো। এটা পঞ্চম উচ্ছ্বাস কি বলছে দেখো। এদিকে দময়ন্তীর সখী দময়ন্তীর ভাব বুঝে হাঁসকে বললেন, মহাশয় আপনার কথায় আমি সন্তুষ্ট হতে পারছি না। বলছে দময়ন্তীর সখী দময়ন্তীর মনের ভাব বুঝতে পেরে বলল যে মহাশয়, অর্থাৎ হাঁসটিকে সম্বোধন করে বলল, মহাশয় আপনার কথা আমি কিছুই সন্তুষ্ট হতে পারছি না বা আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না, এ বিষয়ে আরো কিছু আমাকে বলুন। হাঁস তখন নলের জীবনের অন্য অনেক ঘটনার বর্ণনা করলো এবং শেষে প্রস্থানের জন্য তৈরি হলেন। তারপর রাজা নলের বিষয়ে আরো অনেক কিছু ঘটনা বর্ণনা করলেন, শেষে বললেন এবারে আমাকে বিদায় দিন। দময়ন্তী তখন নিজের গলার হারটি হাঁসের গলায় পরিয়ে দিলেন। হাঁস বলল, সুন্দরী এই মুক্তাবলীর ছলে নলের সামনে আপনার বিষয় বর্ণনাও আমি করব। হাঁস তখন বলছে, সুন্দরী মুক্তাবলীর ছলে, অর্থাৎ মুক্তোর যে মালা পরিয়ে দিল সেই ছলে নলের সামনে আপনার বিষয়ে আমি বর্ণনা করে জানাবো। এই বলে সে সেখান থেকে উড়ে চলে গেল। এদিকে হাঁস তার সঙ্গীদের নিয়ে নিষদ নগরীর উপবনে পৌঁছালো। তখন সরোবর পালিকা রাজাকে হাঁসের আসার কথা জানালো। তখন সরোবর পালিকা রাজাকে কিন্তু হাঁসের আগমনের কথা জানালো। রাজা এসে হাঁসকে স্বাগত জানালেন। হাঁসও সব কথা শুনে শেষে দময়ন্তীর মুক্তাহারটি নলকে দিল। নল অতি আকাঙ্ক্ষার আগুনে দগ্ধ হতে লাগলেন। নল কিন্তু অতি আকাঙ্ক্ষার আগুনে দময়ন্তীর কথা শুনে কিন্তু দগ্ধ হতে লাগলেন। এদিকে দময়ন্তীর অবস্থা দেখে বাবা ভীম স্বয়ংবর সভার আয়োজন করলেন। এদিকে দময়ন্তীর অবস্থা দেখে তার বাবা ভীম স্বয়ংবর সভার আয়োজন করলেন। স্বয়ংবর সভার হচ্ছে সেটাই যে সবার মধ্যে অনেক রাজপুত্ররা আসবেন, ঠিক আছে, এবং সেখান থেকে মানে সেই তার যে স্ত্রী হবে সেই স্ত্রী কিন্তু নিজে নিজেই কিন্তু বরকে মানে চয়েস করে নিতে পারবেন বা পছন্দ করে নিতে পারবেন, সেটাকেই বলা হয় স্বয়ংবর সভা। অনেক রাজাকে আমন্ত্রণ করলেন। উত্তর দিকে যাচ্ছে এমন দূতদেরকে দময়ন্তী শ্লিষ্ট পদ প্রয়োগ করে নলকে অবশ্য নিয়ে আসার কথা বললেন। বলছি উত্তর দিকে যাচ্ছে এমন অনেক দূতদেরকে কিন্তু দময়ন্তী বললেন যে রাজা নলকে অবশ্যই কিন্তু আমাদের রাজসভায় নিয়ে আসুন। ভীমের নিমন্ত্রণ পেয়ে স্বয়ংবর সভায় আসার জন্য অনেক রাজা কুন্ডিন নগরে এসে উপস্থিত হলেন। হ্যাঁ, রাজা ভীম নিমন্ত্রণ দিয়েছেন যে স্বয়ংবর সভার একটি আয়োজন করা হচ্ছে এবং তার মেয়ের সঙ্গে বা কন্যার সঙ্গে বিবাহ দেওয়া হবে, তা আপনারা সবাই আসুন। তো অনেক রাজা কিন্তু সেই কথা শুনে এসেছিলেন। রাজা নলও কিন্তু সেই সংবাদ পেয়ে সুতিশীলকে সঙ্গে নিয়ে কিন্তু চারপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে কুন্ডিন নগরের উদ্দেশ্যে যাত্রা করলেন। দেবতারাও সেখানে আসছেন। ইন্দ্রের সংকেতে
কুবের নলকে বললেন, রাজন, আমরাও দময়ন্তীর সংবাদ সভায় অংশ নিতে যাচ্ছি। বলছি ইন্দ্রের সংকেতে কুবের নলকে বললেন যে রাজা, আমরাও কিন্তু দময়ন্তীর সংবাদ সভায় অংশ নিতে যাচ্ছি। আপনি আমাদের দিক থেকে দময়ন্তীর কাছে দূত হিসেবে গিয়ে তাকে বলবেন যে আমাদের মধ্যে থেকে কাউকে বরণ করুন। বলছে আপনি আমাদের দিক থেকে দময়ন্তীর কাছে দূত হিসেবে গিয়ে বলবেন যে আমাদের মধ্যে থেকে কাউকে আপনি বরণ করে নিন। দেবতারা নলকে এর জন্য সিদ্ধি প্রদান করলেন যাতে তাকে কেউ দেখতে না পায়। বলছে দেবতারা নলকে এর জন্য সিদ্ধি প্রদান করলেন যাতে নলকে তারা কেউ চিনতে না পায়। রাজা নল খুব দুঃখিত হলেন। শ্রুতিশীল এই সময় ধৈর্য ধরার পরামর্শ দিলেন। বলছে শ্রুতিশীল কিন্তু রাজা নল কিন্তু এই কথা শুনে দেবতাদের মুখে অত্যন্ত দুঃখিত হলেন। শ্রুতিশীল এই সময় ধৈর্য ধরার পরামর্শ দিলেন। এইভাবে কিন্তু একটা গোটা রাত কেটে গেল। নেক্সট দেখো ষষ্ঠ উচ্ছ্বাসে কি বলছে, সকালে রাজা নল হাতির পিঠে চললেন। সকালবেলায় কিন্তু আবার রাজা নল যাত্রা শুরু করলেন। তাপী নদীর তটে রাজার সঙ্গে এক পথিকের দেখা হলো। সে দময়ন্তীর সংবাদ নিয়ে আসছিল। পথিক ভোজপত্রের উপর লেখা দময়ন্তীর একটি চিঠি রাজা নলকে দিল। বলছে সেই পথিক কিন্তু ভোজপত্রের উপর লেখা দময়ন্তীর একটি চিঠি রাজা নলকে দিল। তাতে দময়ন্তীর উৎকণ্ঠা ও আকাঙ্ক্ষার কথা লেখা ছিল। চিঠির ভাব বুঝে নল অত্যন্ত খুশি হলো বা প্রসন্ন হলো। তিনি ওই পথিককে অনেক প্রশ্ন করলেন। দুপুরের দিকে দময়ন্তীর প্রেরিত এক কিন্নরা দম্পতি এলো। তারা রাজাকে কিছু উপহার দিল এবং সন্ধ্যায় নলকে অনেক গান শোনালো। তারপর সকালে কিন্তু রাজা অনেক পথ বিন্ধ্য পর্বত অতিক্রম করে কুন্মিন নগরে পৌঁছালেন। রাজার সেনাপতি বাহুক যথাস্থানে শিবির স্থাপন করলেন। দণ্ডপাশিক রাজার আগমন ঘোষণা করলেন। এবার সপ্তম উচ্ছ্বাস, লাস্ট উচ্ছ্বাস কি বলছে দেখো। সপ্তম উচ্ছ্বাস বলছে, মহারাজ ভীমের রাজভবন থেকে এক বৃদ্ধ পতিহার এসে নলকে স্বাগত জানালেন। মহারাজ ভীমের রাজভবন থেকে একজন বৃদ্ধ পতিহার এসে নলকে স্বাগত জানালেন যে আসুন মহারাজ আসুন। কিছুক্ষণের মধ্যে কুন্মিন নগরের রাজা ভীমও এসে পড়লেন। কিছুক্ষণের মধ্যে রাজা ভীমও সেখানে পৌঁছে গেলেন। দময়ন্তী অনেক উপহার পাঠালেন। দুপুরে অনেক রকম খাদ্যদ্রব্য পাঠালেন। দময়ন্তী পাঠানো এক দূত এসে জানালো যে দময়ন্তী রাজা নলের প্রতি অত্যন্ত অনুরক্ত হয়ে রয়েছেন। কিন্তু যখন শুনলেন যে দেবতাদের দূত হয়ে রাজা নল এসেছেন তখন কিন্তু দময়ন্তী খুব দুঃখিত হয়ে চুপ করে গেলেন। মৌন অর্থাৎ চুপ। এই কথা শুনে নল চিন্তান্বিত হয়ে পড়লেন বা চিন্তিত হয়ে পড়লেন। তা সত্ত্বেও পরের দিন দেবতাদের সংবাদ দময়ন্তীর কাছে পৌঁছে দেওয়ার কথাই ঠিক করলেন। ইন্দ্রের দেওয়া শক্তিতে সবার অলক্ষ্যে নল রাজভবনে দময়ন্তীর ঘরে এসে পৌঁছালেন। বলছে ইন্দ্রের দেওয়া শক্তি বলে কারুর লক্ষ্য পড়লো না, কেউ কাকে কিন্তু রাজা নলকে বুঝতে পারলো না। সেই সময় কিন্তু রাজা নল কিন্তু দময়ন্তীর রাজভবনের ঘরে এসে পৌঁছালেন। পরে নিজের রূপ প্রকট করলেন। পরে রাজা নল নিজের রূপে ফিরে এলেন। অন্তঃপুরে নলকে দেখে দময়ন্তী বিস্মিত হলেন, লজ্জিত হলেন। অন্তঃপুরে কিন্তু নলকে দেখে দময়ন্তী বিস্মিত হলেন এবং অত্যন্ত লজ্জিত হলেন। তারপর তাদের মনের মধ্যে কিন্তু নানা রকম কিন্তু ভাবের তরঙ্গ বইতে লাগলো। সখীর মুখে দময়ন্তীর মনের ভাব বুঝে অন্তঃপুরে বেশিক্ষণ না থেকে নিজের শিবিরে চলে গেলেন। তারপর সখীদের মুখ থেকে দময়ন্তীর মনের ভাবটা রাজা নল কিন্তু বুঝতে পেরে অন্তঃপুরে বেশিক্ষণ না থেকে নিজের শিবিরেই চলে গেলেন। রাজা নল কিন্তু অত্যন্ত অভিভূত হয়ে শেষে শিবের চরণ ধ্যান করতে করতে রাত্রি কাটিয়ে ফেললেন। নলচম্পুর নায়ক নিষদ রাজ নল এবং নায়িকা হলেন বিদর্ভ রাজকন্যা দময়ন্তী। বলছে চম্পু কাব্যের নায়ক হলেন নিষদ দেশের রাজা নল এবং নায়িকা হলেন বিদর্ভ দেশের রাজকন্যা দময়ন্তী। কাহিনীর বর্ণনার মধ্যে দিয়ে কবি ত্রিবিক্রম তার বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ঠিক আছে, তো এইরকম ভাবেই কিন্তু ঘটনাটা তোমাদের শেষ হয়ে গেল। তার বর্ণনায় পাওয়া যায় প্রভাত, সন্ধ্যা, চন্দ্রোদয়, মধ্যাহ্ন, বিভিন্ন ঋতু, আর্যাবর্ত, বিদর্ভ, অঙ্গ, অযোধ্যা, কাঞ্চি, কুন্মিন, কামরূপ প্রভৃতি স্থান, নর্মদা, কাবেরী, গোদাবরী নদী, বিন্ধ্যারণ্য ইত্যাদি। এছাড়াও মানব প্রকৃতির বর্ণনা, সমাজ জীবন, ধর্মাচরণ প্রভৃতির বর্ণনায় নলচম্পু সংস্কৃত সাহিত্যের এক মূল্যবান সম্পদ রূপে গণ্য হয়েছে। এই জিনিসটাই বললাম যে গোটা ঘটনাটা আমি কিন্তু পরপর উচ্ছ্বাস অনুযায়ী বললাম এবং লাস্টে কিন্তু এখানে যিনি লিখেছেন
ত্রিবিক্রম ভট্টের কিন্তু বহুমুখী প্রতিভার এখানে স্বাক্ষর রেখেছেন, অর্থাৎ এখানে বিভিন্ন ঋতু কিন্তু দেশের সম্বন্ধে বর্ণনা করেছেন, নদীর সম্বন্ধে বর্ণনা করেছেন, মানুষের প্রকৃতি বর্ণনা করেছেন, সমাজ জীবন এইসব নিয়ে এক কথায় কিন্তু নলচম্পু সংস্কৃত সাহিত্যের কিন্তু এক অমূল্য সম্পদ রূপেই সবারই কাছে গণ্য হয়েছে। তো এখানেই তোমাদের এই ক্লাসটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।